প্রায় 500 বছরের প্রাচীন এই কবরগুলোতে কারা শায়িত আছেন? এখানে আলাদাভাবে দুটি বড় এবং উঁচু কবর দেখা যায়, যা নিয়ে রহস্যের শেষ নেই। এখানে কি সব জঙ্গল ছিল আগে? জঙ্গল মানে জঙ্গল, বাঘের জন্য কখন কখন ধরো ধ্বংস হয়েছে, গোড় শহর ধ্বংস হয়েছে। সুলতানি আমলের এই মসজিদে স্বর্ণের আস্তরণ ছিল, বহু মূল্যবান জিনিস ছিল একসময় এই মসজিদে, যা ব্রিটিশরা লুট করে নিয়ে যায়। সামনে যেগুলো ভালো ভালো জিনিস ছিল, শুধু সোনা মসজিদ নয়, যে কোনো পুরাতন কৃতি মসজিদে ঐতিহ্য, সেগুলা ভালো ভালো জিনিস তারা ব্রিটিশে নিয়ে চলে যায়। এখানেই ছিল প্রাচীন বাংলার রাজধানী গৌড়, যা এখন ধ্বংসপ্রাপ্ত নগরী। মালদাতে? হ্যাঁ, মালদা তো এটাও মালদা পড়ে, কিন্তু তখন তো ভাগ ছিল না। তখন ভাগ হয়নি, তার আগে তখন মালদা ছিল আর কি। হ্যাঁ। ভাগ হওয়ার পর এটা আলাদা হয়ে গেছে, চাঁপাইনবাবগঞ্জ। এক পাশে দেখা যায় প্রাচীন পাথরের টুকরো এবং মসজিদের এক কোণায় রয়েছে একটি খাস কামরা, যার রাস্তা মসজিদের বাইরে থেকে। সেটি কি ছিল এটি নিয়েও জল্পনা কল্পনার শেষ নেই। সুলতানি আমলে নির্মিত সেই বিখ্যাত সোনা মসজিদ এবং রহস্যে ঘেরা কবরগুলোর পিছনের ইতিহাস জানবো আজকের এই ভিডিওতে। এখন আছি চাঁপাইনবাবগঞ্জ জেলার কানসাটে। এখান থেকে আমাদের এগিয়ে যেতে হবে প্রাচীন বাংলার রাজধানী গৌড় নগরীর উপকণ্ঠে পিরোজপুর গ্রামে, যেটি বর্তমানে বাংলাদেশের রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার অধীনে পড়েছে। কানসাটের রাস্তার দুধারে সারি সারি আম গাছ দেখছেন। আমের মৌসুমে এখান থেকে প্রচুর আম দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হয়। সামনেই রয়েছে সোনা মসজিদ স্থলবন্দর, তাই রাস্তার একপাশে সারি সারি ট্রাক দেখতে পাচ্ছেন। এই স্থলবন্দর দিয়ে সারা বছরই ফলমূল, কয়লা, পাথর, মশলা ও কৃষিপণ্য ভারত থেকে আমদানি করা হয়। এই বন্দরের বিপরীত পাশে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা। গৌড় ছিল প্রাচীন বাংলার এককালীন রাজধানী, যার অধিকাংশ অংশ পড়েছে ভারতের এই মালদা জেলায় এবং কিছু অংশ পড়েছে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলায়। প্রাচীন পাথরে মোড়ানো যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে ছোট সোনা মসজিদ। প্রাচীন গৌড়ে আরেকটি মসজিদ রয়েছে, যা বড় সোনা মসজিদ নামে পরিচিত। সেই স্থাপনাটি এখান থেকে প্রায় 8 কিলোমিটার দূরে অবস্থিত, যা ভারতে পড়েছে। বলা হয় সুলতান আলাউদ্দিন হোসেন শাহের শাসনামলে, যার সময়কাল ছিল 1494 থেকে 1519 খ্রিস্টাব্দ, ওয়ালি মোহাম্মদ আলী নামে একজন ব্যক্তি এই ছোট সোনা মসজিদটি নির্মাণ করিয়েছিলেন। ছোট সোনা মসজিদ সুলতান স্থাপত্যের রত্ন বলে আখ্যায়িত করা হয়। এর বাইরে সোনালী রঙের আস্তরণ ছিল। সূর্যের আলো পড়লে এর রং সোনার মতো ঝলমল করত। পুরো মসজিদের অলঙ্করণে মূলত পাথর, ইট, টেরাকোটা, টাইল ব্যবহার করা হয়েছে। ব্রিটিশরা দেশ ছাড়ার সময় এই মসজিদ থেকে অনেক মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। অতীতে মসজিদটি স্বর্ণের মতো চকচক করলেও সোনার প্রলেপ বিলুপ্ত হয়ে যাওয়ার কারণে এখন মসজিদের দেয়ালের পাথরগুলো কালচে দেখায়। মসজিদটির পশ্চিম দেয়ালে সরু ইটের গাঁথুনি দেখা যায়। এ থেকে অনুমান করা যায় যে এই স্থাপনাটির ইটের গাঁথুনির দুপাশেই পাথরের আবরণ দেয়া হয়েছিল। উত্তর দেয়ালের সর্বপশ্চিমের দরজাটির জায়গায় রয়েছে একটি সিঁড়ি। এই সিঁড়িটি উঠে গেছে মসজিদের অভ্যন্তরে উত্তর ও পশ্চিম দিকে দোতলায় অবস্থিত একটি বিশেষ কামরায়। কামরাটি পাথরের স্তরের উপর অবস্থিত।
অনেকে বলে থাকেন এই অংশটি তৎকালীন বিচার কার্য পরিচালনা করার জন্য ব্যবহার করা হতো। আবার মসজিদের গঠন অনুসারে এটিকে জিনালা মহল বলে থাকেন অনেকেই। তো ভিউয়ার্স দেখেন এখানকার এই কারুকার্যটি কি অসাধারণ এবং কত প্রাচীন মনোমুগ্ধকর শৈল্পিক কারুকার্য। এই ওয়ালগুলোতে প্রায় সব জায়গায় এরকম নকশা দেখা যায়। এই যে দেখেন এখানে এবং এই যে এখানে চারপাশের দেয়ালগুলোতেই এরকম নকশা তৈরি করা হয়েছে। মসজিদের সম্মুখ ভাগ, বুরুজ সমূহ, দরজা প্রভৃতি অংশ পাথরের অত্যন্ত মিহি কাজ দেখা যায়, যেখানে লতাপাতা, গোলাপ ফুল, ঝুলন্ত শিকল, ঘণ্টা ইত্যাদি খোদাই করা হয়েছে। মসজিদের মাঝের দরজার উপর একটি শিলালিপি ছিল। শিলালিপিতে নির্মাণের সঠিক ব্যাখ্যা, সঠিক তারিখ সম্বলিত অক্ষরগুলো মুছে গিয়েছে। এবার মসজিদটির ভেতরে প্রবেশ করা যাক। ভেতরে প্রবেশ করলেই শীতল এক আবহাওয়া অনুভব করবেন। এর কারণ হচ্ছে দেয়ালের ভেতর এবং বাহিরে মোটা পাথরের আবরণ। এই কারণে মসজিদের ভেতরে বাইরের তাপমাত্রা অনুভব করা যায় না। ভেতরে আমরা 8টি স্তম্ভ দেখতে পাই ও চারপাশের দেয়ালের উপর তৈরি হয়েছে 15টি গম্বুজ। মাঝখানের দরজার মধ্যবর্তী অংশে ছাদের উপর যে গম্বুজগুলো রয়েছে সেগুলো বাংলা চৌচালা গম্বুজ। এই সেই ভেতরে তৈরি খাস কক্ষ, যার সিঁড়িটি বাইরে রয়েছে। এটিকে জেনালা মহল ও বিচার কার্য করার স্থান অনেকে বলে থাকলেও আবার অনেকে বলে থাকেন এটি ছিল সুলতান বা শাসনকর্তার নিরাপদে নামাজ আদায়ের জন্য আলাদা করে তৈরি করা একটি খাস কামরা, অর্থাৎ বাদশাহ কা তাখ্ত। তো ভিউয়ার্স, এই মসজিদটির ভিতরে প্রবেশ করার পর একটি জিনিস আমি অনুভব করছি যে এই মসজিদটিতে কোনো এসির ব্যবস্থা নেই, কিন্তু তারপরেও এই মসজিদটি খুব একটা গরম থাকে না, অনেক শীতল। এই মসজিদটির ভিতরটা অনেকটাই শীতল এবং এই ভিতরে প্রবেশ করার পর আপনারা একটা অন্যরকম শান্তি অনুভব করবেন। এবং এই মসজিদের ভেতরের যে দেয়ালগুলো সেখানেও অনেক রকম কারুকার্য দেখা যায়। এই যে দেখেন এই দেয়াল জুড়েই অনেক রকম কারুকার্য করা হয়েছে। বাইরের দেয়ালগুলোতে যে নকশা দেখতে পাচ্ছিলাম আমরা, সেই নকশাগুলোর মতোই এখানেও অনেকগুলো নকশা তৈরি করা হয়েছে। এই যে দেখেন, এবং এই নকশাগুলো বাইরের যে দেয়ালগুলো সেই দেয়ালগুলোর নকশা থেকে একটু বেশি নিখুঁত মনে হচ্ছে আমার কাছে। এই মেহরাবের ভিতরেও অনেকগুলো নকশা দেখা যাচ্ছে এবং উপরের যে গম্বুজগুলো দেখা যাচ্ছে, ভিতরের দিকের অংশগুলো দেখেন লাল পাথর দিয়ে সেগুলো তৈরি করা হয়েছিল। সুলতানি আমলের স্থাপত্য কলার নিদর্শনগুলো যে কত মনোমুগ্ধকর তা এই মসজিদের ভেতরে প্রবেশ করলেই বোঝা যায়। তো ভিউয়ার্স, এই মসজিদের বাইরে কিছু কবর রয়েছে অনেক প্রাচীন, সেগুলো আপনাদের দেখাবো। এই যে মসজিদটির সামনে এবং তার এই পাশে এখানে অনেকগুলো কবর দেখতে পাবেন। ছোট সোনা মসজিদ সংলগ্ন এই কবরগুলো প্রায় 500 বছরেরও বেশি পুরনো। সুলতানি আমলের কারা শুয়ে আছেন এই কবরে তা নিয়ে রহস্যের শেষ নেই। ছোট ছোট কবরের পাশে রয়েছে দুটি বড় কবর। এ দুটি কবর কেন এত বড় করে তৈরি করা হলো সেটিও একটি বিরাট প্রশ্ন। সুলতানি আমলের এই কবরে কে কে শায়িত আছেন তা খুঁজতে গিয়ে জানতে পারলাম যে ধারণা করা হয় মসজিদের নির্মাতা
ওয়ালি মোহাম্মদ এবং তার স্ত্রী শায়িত আছেন এই বড় দুটি কবরে। তবে সে সম্পর্কে নিশ্চিত করে বলা যায় না। এটিও বলা হয় ওয়ালি মোহাম্মদ ও তার পিতা আলীর এই দুটি কবর। আশেপাশের ছোট কবরগুলো হয়তোবা তাদেরই বংশধরের হবে এটি ধারণা করা হয়। সেই সুলতানি আমলের কবরগুলো যে এখনো মজবুত আকারে টিকে আছে এটি এক বিস্ময়কর ব্যাপার। তবে এখানকার স্থানীয়রা বলে থাকেন এ বড় দুটি কবরে শায়িত আছেন সুলতান আলাউদ্দিন হোসেন শাহ এবং তার স্ত্রী। এটা গৌড়ের রাজধানী। গৌড় রাজধানী। আচ্ছা। সোনামেদের ভিতরে বিচার কার্যালয় আছে। হ্যাঁ। এখানে তার আগার দিকে 38টা কবর আছে। হুম। 2টা কবর হলো আলাউদ্দিন হোসেন শাহ বাদশাহ তার স্ত্রী 2 জনের। ওই যে বড় দুইটা? বড় 2টা। আচ্ছা। আর ছোট গেলা তার বংশগতর ব্যাপারে। আচ্ছা। বংশগত। হুম। সামনে যেগুলো ভালো ভালো জিনিস ছিল, শুধু সোনা মসজিদ নয়, যে কোনো পুরাতন কৃতি মসজিদে ঐতিহ্য, সেগুলো ভালো ভালো জিনিস তারা ব্রিটিশে নিয়ে চলে যায়। মেহরামের সামনে ছিল এখন সিমেন্ট, আর ওই জায়গাটাতে ছিল পাথর। সে এমন পাথর ছিল সন্ধ্যা হলে জ্বলত। সন্ধ্যা হলে জ্বলত? এখন এই পাথরগুলো নাই? নাই। তার আগা দিকে মসজিদের বাইরে আগা দিকে ছিল ওই যে কালোটা দেখতে পাচ্ছি না, এখনো ওইটা হলো সিমেন্ট। আচ্ছা। ওই কাটিংয়ের ছিল পাথর। আচ্ছা। পুষ্টিকের পাথর ছিল, সন্ধ্যা হলে জ্বলত। তখন তো কোনো হারকেল নিজেই জ্বলতো? নিজেই জ্বলত। আচ্ছা। কোনো তখন কোনটা? ওই যে উপরের যেটা বলতেছে? ওই যে কালোটা একদম উপরে। আর যেটা এটা দেখছেন না, এই পাথরটা 3টা ফুল আছে। এই ফুলটাতে আরবি লেখা আছে, সূরাত তওবা লেখা আছে কোরআনে। মানে পাথর বোঝাইতে আপনি কোনটা বোঝাচ্ছেন? ওই যে উপরে ছাদে না নিচে? না, নিচে যে কালোটা। ও আচ্ছা। ওই কালোটা। আচ্ছা আচ্ছা। তার এই পাঞ্জাবে যে চিকন পাথরটা নাই? হ্যাঁ হ্যাঁ। 3টা ফুল আছে। হ্যাঁ। ওই 3টা ফুলে কিন্তু আরবি লেখা আছে। আর জ্বলতো কোনটা? জ্বলতো ওই কালোটা। কালোটা আর মেহরামের ভিতরে ওইটা। এগুলা গ্রাম ছিল না? না, এই মসজিদের বয়স হলো আপনি ইংরেজি 1493। ইংরেজি 1493। এখানে কি সব জঙ্গল ছিল আগে? জঙ্গল মানে জঙ্গল, বাঘের জন্য। কখন ধরো ধ্বংস হয়েছে, গৌড় শহর ধ্বংস হয়েছে, তারপরে তো জঙ্গল মানুষ জন্তু নাই। তারপরে এই যে সামনে পাগলা নদী আছে পশ্চিম দিকে, পাগলা নদীর উপরে সব বস্তি ছিল। এই জমি গেলা ফাঁকা টাকা আবাদ করতো। এটা তো ছোট সোনা মসজিদ। এটা ছোট। আর ও পাশে হচ্ছে বড় সোনা মসজিদ মালদাতে। হ্যাঁ, মালদা তো মানে এটাও মালদা পড়ে, কিন্তু তখন তো ভাগ ছিল না। তখন ভাগ হয়নি, তার আগে তখন মালদা ছিল আর কি। ভাগ হওয়ার পর এটা আলাদা হয়ে গেছে, চাঁপাইনবাবগঞ্জ। মসজিদটির দক্ষিণ পাশে রয়েছে পাথরের বড় বড় টুকরো। ধারণা করা হয় মসজিদের চারপাশে যে প্রাচীর ছিল সেগুলোরই ধ্বংসাবশেষ এসব। তো ভিউয়ার্স, এই মসজিদটির এই বাউন্ডারিটির একেবারে পাশে দেখেন অনেকগুলো প্রাচীন কিছু পাথর দেখা যাবে। এই দেখেন সেই পাথরগুলো কতটা প্রাচীন। এগুলো যখন আপনি হাত দিয়ে স্পর্শ করবেন তখনই এর যে গুরুত্ব সেটি বুঝতে পারবেন। শত শত বছর ধরে এখানে এই পাথরগুলো পড়ে আছে। এগুলো এই পাশের যে ওয়ালগুলো, সেই ওয়ালগুলোর চারপাশেই এই পাথরগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই পাথরগুলো অনেক ইতিহাসের সাক্ষী, যা এখন এভাবে এখানে রাখা হয়েছে মসজিদের দেয়ালের পাশে। এখানে এই পাথরটি দেখেন, এটি সবচেয়ে বড় পাথর আমার কাছে মনে হচ্ছে, এবং এটি একটি পিলারের মতো কিছু ছিল। এই যে দেখেন, এই পাথরটি একটি পিলার, এবং এখানে অনেকগুলো ডিজাইন ছিল। এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছি, কিন্তু এগুলোকে কাটা হয়েছে বা ভেঙে ফেলা হয়েছে বা ভেঙে গেছে, যাই বলেন না কেন। কিন্তু এই পাথরগুলোর যে রঙটি, সেই রঙটি এখন পর্যন্ত সেই রকমই আছে।
এর উপরে অনেক বৃষ্টি বাদল অনেক রকম ঝড় ঝাপটা হয়ে থাকে, কিন্তু পাথরের রঙগুলো পরিবর্তন হয়নি। তো এখানে চারপাশেই এরকম পাথর ছড়িয়ে ছিটিয়ে আছে। এখানে এই পাথরটি যখন দেখবেন তখন দেখেন এখানে একটি নকশা দেখা যায়। মূল মসজিদের উত্তর দিকে একটি দিঘি রয়েছে, যেখানে একটি শান বাঁধানো ঘাট ছিল এক সময়। পুরো মসজিদটি ছিল সুলতানি আমলের এক অনন্য নিদর্শন। এই স্থাপনা সম্পর্কে আরও কোনো তথ্য জানা থাকলে তা কমেন্ট বক্সে জানাতে পারেন। আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে ইতিহাসের আবার কোনো রোমাঞ্চকর ভিডিওতে।